বাড়িওয়ালা বললে, হাঁ মশাই, দাঙ্গার পর থেকে আমার এই বাড়িখানা খালি পড়ে আছে। এ অঞ্চলে আর কোনো হাঙ্গামা নেই, অথচ এমন চমৎকার বাড়ি। তবু লোকে এখনো কেন যে এখানে বাস করতে ভয় পায়, আমি তা বুঝে উঠতে পারি না। আমি বললুম, বাড়িখানা আমার পছন্দ হয়েছে। আমি মিথ্যে ভয় পাওয়া লোক নই, আর আমার কাছে বন্দুকও আছে। কিন্তু আপনি কত ভাড়া চান? বেশি নয়, মাত্র 50 টাকা। এ বাড়ির জন্যে আগে 125 টাকা ভাড়া পেতুম, কিন্তু একে এখন দিনকাল খারাপ, তার উপরে বাড়িখানার সুনাম আবার আমি ফিরিয়ে আনতে চাই। তাই আপাতত 50 টাকা করে পেলেও আমি খুব খুশি হব। আমি বললুম, তাই সই। লক্ষ্য করলুম বাড়িওয়ালা একটা অস্বস্তির নিঃশ্বাস ফেললে। ভাড়া কম হোক, এই পোড়ো বাড়ির জন্যে অবশেষে একজন ভাড়াটিয়া যে জুটল, এইটেই সে সৌভাগ্য বলে মনে করলে। লোকটার দেহ হাড় জিরজিরে, আর কথা কইতে কইতে সে ক্রমাগত হাঁপাচ্ছিল, পুরাতন হাঁপানির রোগীর মতন। কিন্তু তার চোখ দুটো এমন উজ্জ্বল যে হঠাৎ দেখলে মনে হয় যেন জ্বলন্ত। আমার হাতে চাবি গোছা দিয়ে ধুঁকতে ধুঁকতে ও লাঠি ঠকঠক করতে করতে সে চলে গেল। অথচ কেন জানি না, তাকে দেখে আমার কেমন অস্বস্তি বোধ হচ্ছিল, যেন সে কোনো ভাবী অমঙ্গলের অগ্রদূত। এতদিন বিহারে ছিল আমার কর্মস্থল, এখন হঠাৎ বদলি হয়েছি কলকাতায়। পরিবার বর্গকে আপাতত বিহারে রেখেই আমার বিহারি বেয়ারা রামসহায়কে সঙ্গে নিয়ে কলকাতায় এসেছি বাসা বাড়ির খোঁজে। ভাড়া পেলুম মনের মতন একটা বাসা। ফ্লোরের ওপরে দিব্যি দোতলা বাড়ি, নিচে 4খানা ও ওপরে 2খানা ঘর, তার উপরে আছে রান্না ও ভাড়ার ঘর। সংসারে মানুষ বলতে আমি, আমার স্ত্রী ও 2টি ছোট ছোট ছেলে মেয়ে। সুতরাং এই বাড়িতেই আমাদের বেশ কুলিয়ে যাবে। গেল বাড়ির সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা এখানে নাকি চরমে উঠেছিল। এই বাড়িতে যারা বাস করত তাদের কেউ কেউ মারা পড়ে, কেউ কেউ পালিয়ে যায়, আজ পর্যন্ত আর ফিরেও আসেনি। সেই থেকে বাড়িখানা পোড়ো হয়েই পড়ে আছে। বাড়িখানা শহরের উপকণ্ঠে, এর আশেপাশে ছিল কয়েকটা বস্তি। দাঙ্গার সময় মারামারি, লুটতরাজ ও অগ্নিকাণ্ডের ফলে সেগুলোর অস্তিত্ব প্রায় লোপ পেতে বসেছে। আজও সেখানে বসতি নেই, দেখা যায় কেবল জনশূন্য কিছু ধ্বংসাবশেষ। তাই প্রায় আধপোয়া পথ পার না হলে এখানে কোনো প্রতিবেশীর মুখ দেখবার উপায় নেই। কিন্তু সেজন্য বিশেষ মাথা ঘামালুম না, কারণ আমি নিজে ভীষণ কুনো মানুষ। আমার পক্ষে প্রতিবেশীরা অনেক সময় বিরক্তিদায়কও বটে। ভৃত্য রাম সহায় অনেক বিহারীর মতো বেশ ভালো বাংলা বলতে পারত। আমি তাকে রাম বলে ডাকি। বললুম, রাম, আজকের মতো তুমি বাড়ির দোতলাটা সাফ করে রেখো। আজই সন্ধ্যের সময় রাত কাটাবার জন্য জিনিসপত্র নিয়ে আমরা এই বাড়িতে এসে উঠব। রাম বললে, যে আজ্ঞে হুজুর। ভাবতে লাগলুম, বাড়িখানা আমি ভাড়া নিতে রাজি শুনে বাড়িওয়ালার উজ্জ্বল চোখ দুটো অমন আরও বেশি জলজল করে উঠল কেন? তা কি আনন্দে, না তার অন্য কোনো রহস্যময় কারণও আছে? এই প্রশ্নের উত্তর পেলুম সেই রাত্রেই। বলেছি, বাড়ির দোতলায় মাত্র 2খানা ঘর, একখানা পশ্চিম দিকে আর একখানা দক্ষিণ দিকে। ঘর 2খানা বেশ বড় সড়ো। বাড়িতে এসে যখন উঠলুম তখন সন্ধে হয়। স্থির করলুম নিদ্রা দেবীর আরাধনার পক্ষে দক্ষিণের ঘরই প্রশস্ত। নির্জন পল্লী, নিরালা সন্ধ্যা, নিস্তব্ধ একটি বাড়ি। নিজেদের পদধ্বনি চারিদিককে প্রতিধ্বনিত করে তুলল, ঠিক যেন
আরও কেউ কেউ পদচালনা করছে আমাদের সঙ্গে সঙ্গে। অনেক দিনের খাঁ খাঁ করা একটা পোড়ো বাড়ি। এরকম ভ্রম হওয়াটা কিন্তু অস্বাভাবিক নয়। এই মিথ্যে ভ্রমটা মনের ভেতর থেকে মুছে ফেলবার চেষ্টা করলুম, কিন্তু পারলুম না। বারবার তবু মনে হতে লাগলো এই বাড়িতে আমরা ছাড়া আরো কাদের অস্তিত্ব যেন প্রতিটি মুহূর্তে প্রতীয়মান। এখনো তারা অদৃশ্য বটে, কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারে দৃশ্যমান। এমন ধারণার কোনো অর্থ হয় না। আমি ভীরু নই, ভূতও মানি না। ভূতের গল্প শুনেছি, কিন্তু ভূত কখনো দেখিনি, এবং দেখব বলেও যে বিশ্বাস করি এমন কিন্তু নয়। হয়তো মানুষের মনের ওপরে কাজ করে কোনো কোনো স্থানকালের বিশেষত্ব। অসম্ভবকেও মনে হয় সম্ভবপর। নির্বাচিত ঘরে ঢুকে পড়লুম এক মুশকিলে। দক্ষিণ দিকের জানলা খুলে দিতেই মন উঠল শিউরে। পেলুম যেন কোনো গলিত মৃতদেহের দুর্গন্ধ। নাকে কাপড় চাপা দিয়ে উঁকি মারলুম জানলার বাইরে। নিচেই রয়েছে পচা জলে ভরা একটা খানা, এবং তারপরেই খানিকটা জমির ওপরে ভাঙা চোরা লণ্ডভণ্ড জনহীন একটি বস্তি। কোথাও জনপ্রাণীর সাড়া শব্দ পর্যন্ত নেই। বললুম, রাম, ওই খানার ধারে নিশ্চয়ই কোনো মরা কুকুর বেড়ালের পচা দেহ পড়ে আছে। এই দারুণ গ্রীষ্মে দক্ষিণের জানলা বন্ধ করে তো মেঘরে থাকা যাবে বলে মনে হচ্ছে না। চলো আমরা বরং পশ্চিম দিকের ঘরে যাই। রাম বললে, তাই চলুন। পশ্চিমের ঘরে হাওয়া কম হলেও দুর্গন্ধ নেই, কিন্তু অসুবিধায় পড়লুম আর এক কারণ। সুইচ টেপাটিপি করেও আলো জ্বালাতে পারলুম না। ইলেকট্রিকের তার কোথাও একটা খারাপ হয়ে গিয়েছে। নাচার হয়ে রামকে বললুম, তুমি বাজার থেকে বাতি কিনে আনো কেমন? আজকের রাতটা তো কোনো রকমে কাটিয়ে দিই, তারপর কাল সকালে উঠে অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। বাতি নিভিয়ে কেমন একটা অহেতুকি অশান্তির ভাব মনের মধ্যে নিয়ে শয্যায় আশ্রয় গ্রহণ করলুম। শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়লুম বটে, কিন্তু তন্দ্রা ঘোরেও মনে হয়েছিল ঘরের ভিতরে কারা যেন নীরবে আনাগোনা করছে। কতক্ষণ পরে জানি না, তবে আমার ঘুম ভেঙে গেল আচমকা। আমার মুখের ওপরে পড়ল যেন কার উত্তপ্ত নিঃশ্বাস। আমি কি স্বপ্নলোকে বাস করছি? কিন্তু পর মুহূর্তেই অনুভব করলাম ঠিক পাশেই আমার গায়ের সঙ্গে গা মিলিয়ে শুয়ে আছে আর একটা জীবের দেহ। কোমল রোমশ জীবন্ত একটি দেহ। স্পষ্ট শোনা যাচ্ছে তার শ্বাস প্রশ্বাসের শব্দ। সেই সঙ্গে পেলুম একটা জ্যান্ত গন্ধ। ধড়মড় করে উঠে বসে এক লাফে বিছানার বাইরে গিয়ে পড়লুম, এবং পর মুহূর্তেই আচম্বিতে দপ করে জ্বলে উঠল ঘরের বৈদ্যুতিক আলোখানি। কিন্তু তখন আলো জ্বালার ব্যাপারটা আমাকে বিস্মিত করলে না, কারণ সর্বপ্রথমেই আমার দৃষ্টি আকৃষ্ট হলো বিছানার দিকে। কে ওখানে? কি ওখানে শুয়ে আছে? কিন্তু কি আশ্চর্য, বিছানার ওপরে কেউ তো নেই। কেবল বিছানার ওপর নয়, আমার বিস্ফারিত চক্ষু সমস্ত ঘরখানা আতিপাতি করে খুঁজেও সন্দেহজনক বা ভয়াবহ কোনো কিছুই আবিষ্কার করতে পারলে না। এ কি ভ্রম, এ কি দুঃস্বপ্ন? কিন্তু তাই যদি হবে, তবে বারবার সুইচ নাড়াচাড়া করে বহু চেষ্টার পরেও যে আলো জ্বালতে পারিনি, সেটা হঠাৎ এখন আপনা আপনি জ্বলে উঠল কেমন করে? এগিয়ে গিয়ে সুইচ তুলে দিল, কিন্তু চেষ্টা করেও যে আলো জ্বালতে পারিনি। এখন চেষ্টা করে তাকে আর নেভাতেও পারলুম না। সবই অস্বাভাবিক ব্যাপার। তাড়াতাড়ি দরজা খুলে
রামের নাম ধরে চিৎকার করে ডাকতে লাগলো। সে শুয়েছিল দরজার বাইরে বারান্দার উপরে। আমার চিৎকার শুনে ভিতরে ছুটে এলো হন্তদন্তের মতন। উত্তেজিত স্বরে বললুম, রাম, এতক্ষণ আমার বিছানার ওপরে কে শুয়েছিল? তারপর চেয়ে দেখো, ঘরের আলোটা আপনি আপনি জ্বলে উঠেছে। আমার মুখের পানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রাম সহায় থ হয়ে দাঁড়িয়ে রইল বোবা মূর্তির মতন। সে বেশি ভয় পেয়েছে না বেশি হতভম্ব হয়েছে তা কিন্তু বোঝা গেল না। আবার বিছানার দিকে চেয়েই আমার বুকটা একেবারে ধড়াস করে উঠল। ও আবার কি ব্যাপার? বিছানার চাদরের ওপরে রয়েছে কতগুলো কাদা মাখা পদচিহ্ন, দেখতে অনেকটা বিড়ালের থাবার মতন, কিন্তু সেগুলো বিড়ালের থাবার চেয়ে অনেক বড়। আমি চেঁচিয়ে বলে উঠলুম, হলপ করে বলতে পারি আধ মিনিট আগেও ওই থাবার দাগগুলো কিন্তু ওখানে ছিল না। আতঙ্কগ্রস্ত কণ্ঠে রামসহায় বললে, ও হুজুর, হুজুর, বাইরে চলে আসুন, বাইরে চলে আসুন। বাইরেই চলে এলুম, একেবারে বাড়ির বাইরে। শেষ রাতটা কাটলো রাস্তার ধারে রোয়াকের ওপরে। সকালে বাড়িওয়ালার সঙ্গে দেখা, সব কথা খুলে বললুম। বাড়িওয়ালা হাঁপের টান সামলাতে সামলাতে হাসবার চেষ্টা করে বললে, মিছেই ভয় পেয়েছেন, ঘরের ভেতরে ভাম এসেছিল, ভাম। পাশের থানায় ভাম থাকে, কিন্তু সে বন্ধ ঘরের ভেতরে এলো কেমন করে? জানলা দিয়ে, জানলা দিয়ে। ভাম কখনো একতলা থেকে দোতলায় লাফিয়ে উঠতে পারে নাকি? দোতলায় যখন উঠেছে নিশ্চয়ই পারে। ধরলুম তাই, কিন্তু ভাম যখন ঘরের ভেতরে নেই তখন তার পায়ের চিহ্ন বিছানার উপরে পড়ল কেন? আপনি ভুল দেখেছেন, পায়ের চিহ্ন আগে থাকতেই বিছানার ওপরে ছিল। আর ওই ইলেকট্রিক লাইটের ব্যাপারটা? আরে বাবা, তারের ভেতর গলদ থাকলে অমন ব্যাপার মাঝে মাঝে হয়। আপনি পাখা চলে, আপনি আলো জ্বলে। মশাই, আজই আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, আপনার কোনো ভাবনা নেই। দেখছি বাড়িওয়ালার ওজরের অভাব নেই। শুকনো হাসি হেসে বললুম, না, আমার আর কোনো ভাবনাই নেই, কারণ আজকেই আমি অন্য বাড়ির খোঁজে বেরিয়ে পড়ব। আপনারা এতক্ষণ শুনছিলেন প্রখ্যাত লেখক হেমেন্দ্র কুমার রায়ের কলমে বিরচিত পোড়ো বাড়ি কাহিনীটি। আশা করি এই গল্পের বিষয়বস্তু আপনাদের ভালো লেগেছে। এমন ধরনের কাহিনী আরও শুনতে হলে আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন ফরেস্ট শ্যাডোজ প্রোডাকশনস, কারণ আমরা মনে করি ছায়ারাও যে আমাদেরই সঙ্গী।